গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম প্রতি ইউনিটে 1 টাকা 52 পয়সা বাড়িয়ে 10 টাকা 63 পয়সা নির্ধারণ এ মাস থেকেই কার্যকর। 14 জুন কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী। ডিএনডি বাঁধের ব্যবস্থাপনা পাচ্ছে ঢাকা দক্ষিণ ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। সরকারি উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ জনস্বাস্থ্য প্রকৌশলের তবিবুরের বিরুদ্ধে। টেন্ডার বাণিজ্য ও ক্ষমতার অপব্যবহার। বিমানকে লাভজনক করতে বোয়িং নির্ভরতা নয়, বহরে এয়ারবাসও নিতে চায় সরকার। রুট ব্যবস্থাপনায় গুরুত্ব আরোপের তাগিদ। এবং চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে অবাধে চলছে কারেন্ট জালে মাছ শিকার, হুমকিতে জাটকা সহ জীববৈচিত্র্য। ইলিশ উৎপাদন ব্যাহতের শঙ্কা। সংবাদ সকালে দেখছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি সানজিদা হক। এবারে বিস্তারিত। ইউনিট প্রতি টাকার অঙ্কে বিদ্যুতের দাম সর্বোচ্চ বাড়ালো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিটে 1 টাকা 52 পয়সা বাড়িয়ে 14 টাকা 63 পয়সা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম কার্যকর হবে চলতি মাস থেকেই। এতে বাড়বে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতের বিদ্যুৎ খরচ। দেশের বিদ্যুৎ খাতে ভর্তুকির চাপ কমাতে বড় ধরনের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। বুধবার বিকেলে রাজধানী রমনায় গণশুনানি পরবর্তী প্রেস ব্রিফিংয়ে বিদ্যুতের নতুন মূল্য ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম 1 টাকা 52 পয়সা বাড়িয়ে 10 টাকা 63 পয়সা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম 1 টাকা 39 পয়সা বাড়িয়ে 8 টাকা 39 পয়সা করা হয়েছে। পাইকারি মূল্যহার বৃদ্ধি এবং সরকারি ভর্তুকির মাধ্যমে পূরণ বিবেচনায় বিদ্যুতের বিদ্যমান পাইকারি মূল্যহার ওয়েটেড এভারেজ 60 টাকা কিলোওয়াট ঘন্টা থেকে 1.39 টাকা কিলোওয়াট ঘন্টা বৃদ্ধি করে 8.39 টাকা কিলোওয়াট ঘন্টা পুনরুদ্ধার করতে আদেশ প্রদান করা হয়েছে। বিইআরসি বলছে দাম বাড়ানোর পরও বিদ্যুৎ খাতে সরকারের ভর্তুকির প্রয়োজন হবে বছরে প্রায় 41,000 কোটি টাকা। তবে উৎপাদন সক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ কমে আসবে বলে আশা করছেন তারা। প্রেক্ষিতে আরও 41,000 কোটি টাকা ঘাটতি থাকবে সম্ভাব্য, যেটা ভর্তুকি আকারে দিতে হবে পিডিবিকে, সরকারকে। চেয়ারম্যান জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি চালু হলে জাতীয় গ্রিডে বিদ্যুতের সরবরাহ বাড়বে। ফলে তুলনামূলক কম খরচে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। তখন বিদ্যুতের দাম কমানো হবে। উৎপাদন খরচ যে পরিমাণ এবং ভর্তুকির যে পরিমাণ, আমরা বোধহয় কমানোর পর্যায়ে এখন আসি নাই, কিন্তু কমানোর পর্যায়ে আমরা হয়তো আসতে পারবো। কমানোর পর্যায়ে নাও যদি আসি, ভবিষ্যতে হয়তো বাড়বে না এমন অবস্থায় যেতে পারি আমরা। কারণ আমরা যদি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যদি উৎপাদনে আসে, যেটা প্রত্যাশিত 1200 প্লাস 1200, এবং যদি রিনিউয়েবল যে টার্গেট আমরা অ্যাচিভ করতে পারি, তাহলে দেখা যাবে যে কস্টলি যে বিদ্যুৎ কেন্দ্রগুলো সেগুলো চালানোর আর প্রয়োজন পড়বে না। তবে বিদ্যুতের এই মূল্য বৃদ্ধি সাধারণ গ্রাহক, ব্যবসা বাণিজ্য এবং শিল্প খাতের উৎপাদন ব্যয়ে নতুন চাপ সৃষ্টি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। না, একটা তো রূপপুর। শাহিনুর ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। আগামী 14 জুন কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানালেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী। ডিএনডি বাঁধের ব্যবস্থাপনা 2 সপ্তাহের মধ্যে ঢাকা দক্ষিণ ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তরের কথাও জানান তিনি। এদিকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আসছে বাজেটের সুফল যাতে প্রতিটি নাগরিক পায় সে চেষ্টা করছে সরকার। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তারা। এদিন সচিবালয়ে ব্যস্ত সময় কাটান প্রধানমন্ত্রী। বুধবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগ কার্যালয়ে অফিস শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে ফোর্স কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করতে সাইপ্রাস যাওয়ার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন লেফটেন্যান্ট জেনারেল মিনহাজুল আলম। দুপুরে জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোম্পানির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে খাদ্য, কৃষি, জ্বালানি ও আইসিটি সহ বিভিন্ন খাতে বিনিয়োগ সম্ভাবনা ও সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, বিগত সময়ে লুটপাট, অনিয়ম, দুর্বল ব্যবস্থাপনার কারণে অর্থনীতি চাপে আছে। বর্তমান সরকার সেই অবস্থা থেকে উত্তরণে কাজ করছে। সব দিক থেকে অর্থনীতির অবস্থা খুবই খারাপ, তো তারপরেও এই অবস্থার মধ্যে আমরা এসেছি, দায়িত্ব নিয়েছি সব। এরপরও বাংলাদেশের প্রতিটি মানুষকে মাথায় রেখে বাজেট দেওয়ার চেষ্টা করেছি আমরা। ঋণ নির্ভরতার ধারা থেকে বের হয়ে সরকার বিনিয়োগ নির্ভর অর্থনীতি গড়ে তোলায় গুরুত্ব দিচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী। অর্থনীতিতে যে ডিস্টরশনগুলো বড় ধরনের হয়েছে,
এগুলোকে আবার আমরা এখন রিভার্স করে একটা সঠিক ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি যাতে দেশে আসে, একটা ফাইন্যান্সিয়াল সেক্টর ডিসিপ্লিন যাতে আসে, যার মাধ্যমে একটি সত্যিকার অর্থে অর্থনীতি যে অর্থনীতি বাংলাদেশের জনগণের স্বার্থ সংরক্ষণ করতে পারবে এবং যে উন্নয়নের স্বপ্ন আমরা দেখাতে চেষ্টা করছি, যে $1 ট্রিলিয়ন ইকোনমি দিকে আমরা যাচ্ছি, সেটা যাতে বাস্তবায়ন হতে পারে। এদিন ডিএনডি বাঁধ প্রকল্প নিয়ে সভায়ও অংশ নেন প্রধানমন্ত্রী। সভা শেষে 2024 সালে সমাপ্ত হওয়া ডিএনডি বাঁধের ব্যবস্থাপনা ঢাকা দক্ষিণ ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তরের কথা জানান পানি সম্পদ মন্ত্রী। আমরা আশা করছি সবার সম্মিলিত উদ্যোগে আমরা এর রেজাল্ট যেটা হওয়া উচিত, জলাবদ্ধতা দূর হবে এবং যেখানে বর্জ্য আছে সেই বর্জ্য মুক্ত কীভাবে রাখা যায় সেটাও সিটি কর্পোরেশন তদারকি করবেন। পাশাপাশি আরও 30 কিলোমিটার আমাদেরকে নতুন প্রজেক্ট নিতে হবে, যেই 30 কিলোমিটার আমরা ড্রেনেজ ব্যবস্থাকে উন্নত করব। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 14 জুন কক্সবাজার সফরে যাচ্ছেন বলেও জানান পানি সম্পদ মন্ত্রী। 14 জুন মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজার যাবেন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্র থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় সফর সঙ্গী হিসেবে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও একই ফ্লাইটে দেশে ফেরেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান আগামী 1 বছর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন এবং জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন। এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে 99 ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন ডক্টর খলিলুর রহমান। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 3 দিনের সফরে বাংলাদেশে আসছেন। বৃহস্পতিবার তার ঢাকার পৌঁছানোর তথ্য দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের ঘনিষ্ঠ এই মন্ত্রী সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সহ সরকারি নীতি নির্ধারকদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি হাকান ফিদান রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শনে যাবেন বলে তথ্য দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তুরস্কে 1 দশক ধরে জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করা এই পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরকালে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। 6 জুন পর্যন্ত বাংলাদেশে সফর করবেন তিনি। সরকারি উন্নয়ন প্রকল্পে অনিয়ম, টেন্ডার বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার এবং রহস্যজনক পুনর্বহাল এমন একাধিক অভিযোগে আলোচনায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প পরিচালক তবিবুর রহমান তালুকদার। অভিযোগ রয়েছে প্রভাব খাটিয়ে কোটি কোটি টাকার প্রকল্প নিয়ন্ত্রণ করেছেন তিনি। অনুসন্ধানে উঠে এসেছে নানা বিতর্কিত তথ্য। এ নিয়ে আজ দেখুন সাইফুল ইসলাম জুয়েলের প্রথম প্রতিবেদন। জনস্বাস্থ্য প্রকৌশল পরামর্শ দেন। এবার দেশ টিভির ক্যামেরা তবিবুরের কার্যালয়ে। গণমাধ্যমের উপস্থিতি টের পেয়ে দ্রুত বেরিয়ে আসে তবিবুর। এ সময় প্রতিবেদককে ধাক্কা দিয়ে দেশ টেলিভিশনের ক্যামেরা পার্সনকে আটকে রাখে তারই অনুসারীরা। এক পর্যায়ে লিফটের জন্য অপেক্ষা না করে তড়িঘড়ি করে সিঁড়ি বেয়ে তবিবুর আশ্রয় নেয় জনস্বাস্থ্যের প্রধান প্রকৌশলীর দপ্তরে। বিকেল 4টায় সরকারি এই দপ্তরটি বন্ধ করে দেয়া হয়। প্রধান প্রকৌশলী সহ দপ্তরের সকল কর্মকর্তা কর্মচারী এ সময় বেরিয়ে আসেন। তালা দেওয়ার পরেও কার্যালয়ের ভেতরেই রয়ে যান তবিবুর। তবিবুরের জন্য আমরাও অপেক্ষা করতে থাকি। জনস্বাস্থ্য ভবনের লাইট নেবানো থেকে শুরু করে নানাভাবে দেশ টিভির ক্যামেরা সরানোর চেষ্টা করা হয়। অবশেষে 3 ঘন্টা অপেক্ষার পর সন্ধ্যায় বেশ কয়েকজন মিলে প্রধান প্রকৌশলীর দপ্তরের তালা খুলে বের করে আনেন তবিবুর রহমান তালুকদারকে। এ সময় আমরা বারবার তাকে প্রশ্ন করে জানতে চাই চাকুরিতে তার পুনর্বহাল এবং বিভিন্ন অনিয়ম সম্পর্কে, কিন্তু তিনি কোনো প্রশ্নের উত্তর না দিয়েই ঠিকাদারদের নিরাপত্তা বেষ্টনীতে থেকে গাড়ি চড়ে তার দপ্তর ত্যাগ করেন। আপনি কিভাবে পুনর্বহাল হলেন একটু বলবেন না? একটু বলবেন না? ভাই
যখন কোনো কর্মকর্তার বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযোগ ওঠে এবং তারপরও ব্যবস্থা দৃশ্যমান হয় না, তখন জনগণের মধ্যে স্বাভাবিকভাবে প্রশ্ন তৈরি হয়, আসলে জবাবদিহি কোথায়? সাইফুল জুয়েল, দেশ টিভি, ঢাকা। বিমানের বহরে নতুন যুক্ত হতে যাওয়া 14টি উড়োজাহাজ নিয়ে চলছে লাভ ক্ষতির হিসেব। বিশেষজ্ঞরা বলছেন নির্মাতা প্রতিষ্ঠান নয়, বরং গুরুত্ব দিতে হবে রুট ব্যবস্থাপনায়। সেই সঙ্গে নতুন বিমান বহরে যুক্ত হওয়ার আগেই বর্তমান বহরের কয়েকটি উড়োজাহাজের সক্ষমতা হারানোর আশঙ্কাও করছেন খাত সংশ্লিষ্টরা। তবে সরকারের দাবি, বিমানকে লাভজনক করতে শুধু বোয়িং নির্ভরতা নয়, বহরে যুক্ত করা হবে এয়ারবাসও। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। দীর্ঘমেয়াদে বহর আধুনিকীকরণ ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর ধারাবাহিকতায় এরই মধ্যে বোয়িংয়ের কাছ থেকে 14টি উড়োজাহাজ কেনার চুক্তি সম্পন্ন হয়েছে। বহরে নতুন বিমান যুক্ত হলে সক্ষমতা বাড়ার পাশাপাশি দূরপাল্লার রুটে ফ্লাইট পরিচালনা করে যাত্রী সেবা দেওয়া সম্ভব হবে। তবে এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, রুটের ধরন, যাত্রীর চাপ এবং পরিচালন ব্যয় বিবেচনায় উড়োজাহাজের মডেল নির্বাচন জরুরি। যে রুটে আমি 737 দিতে পারি না, দিতে হয় আমাকে 787, সেই রুটে কিন্তু আমি 321 দিতে পারি। আমার লোড কমলে আমি 321 দেবো। যে রুটে আমি 787 নিয়ে যেতে পারি না, আমাকে টেকনিক্যাল ল্যান্ডিং যায়, সেই রুটে আমি এয়ারবাস 350 নিতে পারি। তা আমি কেন নেব না? আমার কথা হচ্ছে যে আমি আমার রুট হিসাবে আমি এয়ারক্রাফট সিলেক্ট করব, তার অল্টারনেট রাখবো। এখানে কোনো দরদের কিছু নাই। যদিও খাত সংশ্লিষ্টরা বলছেন, নতুন বিমান বহরে যুক্ত হতে সময় লাগবে 5 থেকে 6 বছর। এ সময়ে বিমানের বর্তমান বহরে থাকা কিছু উড়োজাহাজ হারাতে পারে সক্ষমতা। বোয়িং এর যে এয়ারক্রাফটগুলো 10টা আছে, এটা কিন্তু 2011-12 সালে আনা হয়েছে। অলরেডি এদের প্রত্যেকটা 12 বছর 14 বছর বয়স হয়ে গেছে। সো আগামী 5-10 বছরের মধ্যে এইগুলো কিন্তু অবসোলেট হয়ে যাবে, এগুলো ফেজ আউটের সময় হয়ে যাবে। এদিকে যাত্রী চাহিদা ও রুটের বাস্তবতা বিবেচনায় মিক্স ফ্লিটের দিকে যাচ্ছে সরকার। বোয়িং এর পাশাপাশি এয়ারবাস থেকেও উড়োজাহাজ কেনার পরিকল্পনার কথা জানান বিমান প্রতিমন্ত্রী। এয়ারবাস আমাদের কাছে এসছে, আমরা কথা বলেছি, আমাদের ইউরোপিয়ান ইউনিয়ন রিকোয়েস্ট করেছে, তারপরে আপনার ফ্রান্সের অ্যাম্বাসেডর কয়েকবার এসছে, আমাদের ইভেন ইউকে থেকে কনভয় পাঠানো হয়েছে। আমাদের যেহেতু ফ্লিটেরও শর্টেজ আছে, আমাদের মিক্স ফ্লিট করার দরকার। এই জন্য যে একটা এয়ারবাসও থাকলো, বোয়িংও থাকলো, একটার উপর নির্ভর করলাম না। নতুন উড়োজাহাজ দেশের এভিয়েশন খাতের জন্য ইতিবাচক হলেও রুট সম্প্রসারণ, দক্ষ ব্যবস্থাপনা ও লাভজনক পরিচালনাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। এবার 2026-27 অর্থ বছরে বাজেট বিশ্লেষণ। দুই 2026-27 অর্থ বছরের বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য 32,691 কোটি 54 লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা মোট এডিবি বরাদ্দের প্রায় 10.90%। বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি কমাতে আইএমএফ এর শর্ত থাকলেও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও গ্যাসের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আসন্ন বাজেটে এই খাতে সরকারের ভর্তুকি বৃদ্ধিরও পরিকল্পনা রয়েছে। তবে অর্থনীতিবিদরা বলছেন, এ খাতে ভর্তুকির চাপ কমাতে শুধু দাম বাড়ালেই হবে না, বরং অপচয় ও দুর্নীতি বন্ধ করতে হবে। পাশাপাশি সরকারকে আমদানি নির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ গ্যাস কূপ খনন সহ নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। আরাফাত ইসলামের রিপোর্ট। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আঘাত হেনেছে বাংলাদেশের অর্থনীতিতেও। ভর্তুকি দেওয়ার পরও সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়। এর প্রভাবে বেড়েছে মূল্যস্ফীতির চাপও। যদিও আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর দীর্ঘদিনের চাপ ছিল বাংলাদেশকে ধীরে ধীরে ভর্তুকি নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসার, বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি কমিয়ে বাজার ভিত্তিক মূল্য নির্ধারণে। তবে জ্বালানির দাম বৃদ্ধি এবং উচ্চ মূল্যস্ফীতিতে আসছে বাজেটে ভর্তুকি আরও বাড়ানোর পরিকল্পনা করছে সরকার।
2026-27 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি ইডিপিতে বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য মোট 32,691 কোটি 54 লাখ টাকার বরাদ্দ অনুমোদন করা হয়েছে, যা মোট এডিপি বরাদ্দের প্রায় 10.90%। বাজেটে বিদ্যুতের উৎপাদন সক্ষমতা বৃদ্ধির চেয়ে সঞ্চালন লাইন বাড়ানো, বিতরণ ব্যবস্থার উন্নয়ন এবং আইএমএফের শর্ত অনুযায়ী ভর্তুকি যৌক্তিকীকরণে জোর দেওয়া হয়েছে। এছাড়া আমদানিকৃত তরল প্রাকৃতিক গ্যাস এলএনজির উপর নির্ভরতা কমাতে দেশীয় গ্যাস অনুসন্ধান ও উত্তোলন বৃদ্ধিতে বাজেটে থাকছে বিশেষ নির্দেশনা। পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানি খাতেও অগ্রাধিকার দেয়া হবে। সরকারের তহবিল ঘাটতির জন্য জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, ভর্তুকির চাপ কমাতে শুধু মূল্য সমন্বয় করলেই হবে না, বরং দুর্নীতি ও অপচয়ের লাগাম টানা না গেলে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। আমরা এটা অনুমান করছি যে এই অর্থ বছরের চেয়েও হয়তো আগামী অর্থ বছরে ভর্তুকির পরিমাণ বেশি প্রয়োজন হতে পারে। হয়তো এর একটা অংশ সরকার কিছুটা জ্বালানি এবং বিদ্যুতের মূল্য সমন্বয় করে হয়তো কমাতে চেষ্টা করবেন, কিন্তু তারপরেও যে বর্ধিত মাত্রায় ভর্তুকির দরকার হবে সেটির জন্য যাতে অর্থের সংস্থানটি বাজেটে থাকে। আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় গ্যাস অনুসন্ধান ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর পরামর্শও দেন তিনি। সরকার অভ্যন্তরীণ গ্যাস এক্সপ্লোরেশনকে গুরুত্ব দেয় এবং যেগুলো গ্যাস ইতিমধ্যে পাওয়া গিয়েছে যত গতিতে এগুলোকে জাতীয় গ্রিডে সরবরাহ করা যায় সেটির জন্য যাতে সরকার ব্যবস্থা নেন। নবায়নযোগ্য জ্বালানির যে কর্মপরিকল্পনা ইতিমধ্যে সরকার বিভিন্নভাবে ঘোষণা করছেন, এগুলোর জন্য যে শুল্ক সুবিধা বা শুল্ক কাঠামো দরকার সহায়ক, সেটির জন্য একটা ঘোষণা আগামী বাজেটে থাকে যাতে বিনিয়োগকারীরা নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করেন। বিদ্যুৎ ও জ্বালানি খাতে অপরিকল্পিত ব্যয় ও ক্যাপাসিটি চার্জের বোঝা কমিয়ে এনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের তাগিদ বিশ্লেষকদের। ঘাটতির জন্য প্রয়োজনীয় মাত্রায়। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা। এখন রাজধানীর মিরপুরের পল্লবীতে 8 বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা আলোচিত মামলার যুক্তিতর্ক শুনানি আজ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালিকিনের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যুক্তিতর্ক শেষে আদালত যে কোনো দিন রায়ের তারিখ নির্ধারণ করতে পারেন। এ সময় আসামিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের আবেদন করা হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। আগামী সপ্তাহের শুরুতেই এই মামলার রায় দেয়া হবে বলে উল্লেখ করেন তিনি। বুধবার মামলার আত্মপক্ষ সমর্থন ও সাফাই সাক্ষ্য গ্রহণ শেষে আদালত যুক্তিতর্ক উপস্থাপনের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন। রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সী নূরজাহান বেগমের মৃত্যুর ঘটনায় তার ছেলে যুগ্ম সচিব মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য ডক্টর AKM আনিসুর রহমানকে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়। এতে জানানো হয় তাকে পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে আনিসুর রহমানকে নির্ধারিত সময়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়। একই সঙ্গে সতর্ক করা হয় নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে। এর আগে গেল 31শে মে রাজধানীর মিরপুর 11 এলাকার একটি বাসা থেকে নূরজাহান বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। সরকারি আইন লঙ্ঘন করে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে অবাধে কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করছে জেলেরা। এতে জাটকা সহ অন্যান্য মাছের পোনা, জলজ প্রাণী ও জীববৈচিত্র্য হুমকিতে পড়েছে। জাটকা নিধন ও কারেন্ট জালের ব্যবহার বন্ধ না হলে ইলিশ উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। আর মৎস্য বিভাগ বলছে কারেন্ট জালের ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত আছে। নিষেধাজ্ঞা অমান্য করে কারেন্ট জাল দিয়ে প্রকাশ্যে নদীতে মাছ ধরছেন জেলেরা। কারেন্ট জালে বড় মাছের পাশাপাশি ধরা পড়ছে ঝাটকা এবং পাঙ্গাস, রুই, কাতলা ও আইড় মাছের পোনা, যার মধ্যে ৬০ থেকে ৭৫% ঝাটকা। ২০০২ সালে সরকারের জারি করা মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে কারেন্ট জাল নিষিদ্ধ করলেও এর ব্যবহার কমছে না, বরং এই জাল ব্যবহারে দিন দিন নদীতে ইলিশ সহ দেশি জাতের মাছ কমে যাচ্ছে বলে জানান জেলেরা। কারেন্ট জাল বের করছে, ফাটি জাল দিয়ে হারা মানে ছোট বুড়া বড় যা আছে সব কাছে সব ধরে নিয়ে যায়। আমরা তাই হুদা আমরা মালে লাভ হবে কি, নদীর লাইমনের ভরে তো আমরা মাছ পাই না, মাছ দরই হয়ে যাইতে আছে।
তো সচেতন অভিযানটা ঠিক মতন তার প্রশাসক টাকা খায়া জাল বাহাইতাস। নদীতে কোনো ইলিশ মাছ নেই, পরিষ্কার নদীতে কোনো ইলিশ মাছ নেই, শুধু এই কড়া কাটা মাছ পাইছি আমরা, এই 2000 টাকা বিক্রি করছি। আমাদের যে মাছ আমদানিও শুধু আমাদের জেলাটাই কভারেজ দিতে কষ্ট হচ্ছে। কারেন্ট জাল ব্যবহারে ইলিশের সামগ্রিক উৎপাদন কমে যেতে পারে বলে জানান এই গবেষক। বিগত 2 বছর পর্যায়ক্রমে সামগ্রিক ইলিশ উৎপাদন কমেছে, এটি অত্যন্ত শঙ্কার ব্যাপার। এটি দীর্ঘমেয়াদে বা মধ্যমেয়াদে এ বিষয়ে গবেষণা করা প্রয়োজন। জেলা মৎস্য কর্মকর্তা বলেছেন, কারেন্ট জালের ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত আছে। যেহেতু অভিযান আমরা সাকসেসফুলি মেনটেন করেছি, তো আমরা আশা করি এর মাধ্যমে অতি আহরণটা কমবে। গেল বছর চাঁদপুরে 3,05,472 মেট্রিক টন ইলিশ উৎপাদন হয়েছে। তবে কারেন্ট জালের ব্যবহার বন্ধ না হলে এবছর ইলিশ উৎপাদন ব্যাহত হতে পারে বলেছেন সংশ্লিষ্টরা। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। লোডশেডিং কিংবা তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। দক্ষিণাঞ্চলের কয়েক লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসা 100 শয্যা বিশিষ্ট পিরোজপুর জেলা হাসপাতাল, কিন্তু সেখানেও চিকিৎসা সেবা নিতে এসে চরম ভোগান্তির শিকার হচ্ছেন রোগী ও স্বজনরা। চিকিৎসক সংকট, শয্যার অভাব, অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই নিতে হচ্ছে নামমাত্র চিকিৎসা। পাশাপাশি হাসপাতালে রয়েছে দালালের দৌরাত্ম্য। পিরোজপুর জেলার 100 শয্যা বিশিষ্ট হাসপাতালের শিশু ওয়ার্ডে মাত্র 14টি বেড থাকলেও প্রতিদিনই সেখানে ভর্তি হচ্ছে প্রায় 30 জন শিশু রোগী। এছাড়া বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা সেবা নিচ্ছে প্রায় 200 থেকে 250 জন শিশু রোগী। ধারণ ক্ষমতার 4 গুণ বেশি রোগী ভর্তি থাকায় জায়গা মিলছে না শিশুদের, ফলে বাধ্য হয়ে সেবা নিতে হচ্ছে মেঝেতে। হাসপাতালে নেই পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স, আয়া ও প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার সরঞ্জাম। দরকারি ঔষধও মিলছে না সবসময়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা নিতে গিয়ে বাড়ছে রোগীদের দুর্ভোগ। বেড পাইতেছি না, আমরা অন্য একজনের বেডে বসাই রাখছি। সামান্য সিবিসি এবং ডেঙ্গু এনএস টেস্ট সেটা আমার বাইরে থেকে করতে হবে, তাহলে সরকার কি কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না? রাস্তার ভিতরে মানুষ পড়ে রয়েছে, যে বাচ্চারা রাস্তার ভিতরে সুস্থ হবে না অসুস্থ হবে। 150 টাকা টেনশন, আমি আপনার 800 টাকার উপরে বাইরে। এখন তো আমরা অসহায় জন্যই তো আসছি, আমরা গরিব, যেহেতু আমাদের চিকিৎসা সরকারি হাসপাতাল যদি তারা না দেয় আমরা যাবো। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, চিকিৎসক ও নার্স না থাকায় সেবা ব্যাহত হচ্ছে বলেও জানালেন সংশ্লিষ্টরা। শিশু ওয়ার্ডে প্রচুর রোগীর চাপ আছে। প্রিভিয়াস পেশেন্টগুলো অ্যাডমিট থাকে, তার ভিতরে আবার নতুন পেশেন্ট যখন একসাথে 4 জন 5 জন পেশেন্ট অনেক ক্ষেত্রে চলে আসে, তখন আমাদের খুব হিমশিম খেতে হয়। 60 জন রোগীর বিপরীতে আসলে বর্তমানে আমি একজন চিকিৎসক কর্মরত। এক্ষেত্রে যদিও একটু হিমশিম খেতে হচ্ছে, আমরা চেষ্টা করছি সর্বাত্মকভাবে তাদেরকে চিকিৎসা প্রদান করার জন্য। নির্দেশনা দিয়ে দিয়েছি, অফিস টাইমে কেউ প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না। আমরা এই ব্যাপারে প্রতিনিয়ত মনিটরিং করতেছি। চিকিৎসা সেবার মান উন্নয়নে দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা রোগী ও স্বজনদের। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। 2 মাসের বেশি সময় পার হলেও এখনো নিয়ন্ত্রণে আসছে না হাম। প্রতিদিনই মারা যাচ্ছে শিশু। হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। এ নিয়ে আরো জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান মিলন। হামের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা নিয়ে কি বলছেন রোগীর স্বজন ও চিকিৎসকরা, জানাবেন। সঞ্জিদা, ময়মনসিংহে হাম আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা কিন্তু প্রতিনিয়ত অব্যাহত রয়েছে। প্রতিদিনই কিন্তু হাসপাতালে নতুন নতুন হাম আক্রান্ত শিশুরা ভর্তি হচ্ছেন। আজকে কথা যদি গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একজন হাম আক্রান্ত শিশু মারা গেছেন এবং নতুন করে আরও 25 জন ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে 97 জন শিশু হাম উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে। আরেকটি উদ্বেগের বিষয় সঞ্জিদা আপনাকে জানাই, সেটি হচ্ছে যেহেতু গত কয়েকদিন যাবৎ ব্যাপক তাপদাহ চলছে এবং এই গরমে কিন্তু অনেক শিশুদের শরীরে র্যাশ তৈরি হচ্ছে। হাসপাতালে অনেক শিশুরা কিন্তু অসুস্থ হচ্ছে। যে হাসপাতালে শিশু ওয়ার্ডে যে শিশুরা ভর্তি হচ্ছে অন্যান্য সমস্যা নিয়ে, যাদের র্যাশ দেখা দিচ্ছে তাদেরকেও কিন্তু হাম আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হচ্ছে।
এতে কিন্তু হাম আইসোলেশন ওয়ার্ডের রোগীর চাপ আরো বাড়ছে। চিকিৎসকরা বলছেন যে আসলে হাম একটি ছোঁয়াচে, এটি বাতাসের মাধ্যমে ছড়ায়, এজন্য আসলে হামের যে সংক্রমণ সেটি ঠেকানো যাচ্ছে না। চিকিৎসকরা বলছেন যে আসলে যখনই কোনো ধরনের হামের উপসর্গ দেখা দেয় তখনই যাতে শিশুটিকে আইসোলেশনে রাখা হয় এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া হয় সেই বিষয়টি জানিয়েছেন। আমরা জেলা সিভিল সার্জনের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে তাদের হামের যে টিকা কার্যক্রম সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং প্রতিটি উপজেলায় কিন্তু বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে কিন্তু এই হামের যে টিকা সেটি প্রদান করা হয়েছে। তবে আগের তুলনায় হামের সংক্রমণ কিছুটা কমেছে বলে জেলা সিভিল সার্জন দাবি করেছেন। তবে হাসপাতালের চিত্র কিন্তু এটি না, কারণ প্রতিদিনই কিন্তু আমরা দেখছি যে 20 জন 30 জন করে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং হাম আইসোলেশন ওয়ার্ডে আমরা দেখেছি যে প্রতিনিয়ত রোগীর কারণে ব্যাপক শয্যা সংকট এবং আইসিইউর সংকট সেটি কিন্তু অব্যাহত রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে পেডিয়াট্রিক আইসিইউ ওয়ার্ড আলাদা স্থাপনের কাজ চলছে এবং বর্তমানে যে আইসোলেশন ওয়ার্ডটি রয়েছে সেখানেই মেঝেতে আসলে রোগীদের যারা হাম আক্রান্ত হয়ে আসছেন বা উপসর্গ নিয়ে আসছেন তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে বাড়তি রোগীর কারণে যারা এখানে চিকিৎসা দিচ্ছেন তাদের কিন্তু অনেক ব্যাগ পোহাতে হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছেন হামের চিকিৎসা প্রদানের জন্য। সঞ্জিতা, এই ছিল আমার কাছে ময়মনসিংহের হামের পরিস্থিতি। মিলন, ধন্যবাদ আপনাকে। দর্শক, ময়মনসিংহ থেকে হাম পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান মিলন। অতিরিক্ত গরমে বাড়ছে শিশুদের বিভিন্ন রোগ, পানি শূন্যতায় তা জটিল আকার ধারণ করছে অনেক সময়। এ নিয়ে আরো জানাতে পাবনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ হোসেন। পলাশ, রোগ প্রতিরোধে কি বলছেন চিকিৎসকরা, জানাবেন। জি, আপনি যেমনটি বলছিলেন, গত কয়েকদিনে পাবনাতে তাপদাহের কারণে কিন্তু পাবনা জেনারেল হাসপাতালে অতিরিক্ত কিন্তু রোগীর সংখ্যা কিন্তু দেখা দিয়েছে। এছাড়াও আমরা সকাল থেকে এসে পাবনা 250 জেনারেল হাসপাতালে এসে দেখেছি যে অনেক রোগী কিন্তু মেঝেতে কিন্তু স্বাস্থ্য সেবা নিতে হচ্ছে। এছাড়া এখানে যারা রোগী রয়েছেন বা রোগীর স্বজন রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন যে গত কয়েকদিনে যে গরমে সাধারণ মানুষ কিন্তু এখানে অসুস্থ হয়ে কিন্তু পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। এখানে কিন্তু অনেক সময় তাদের সেবা নিতে কিন্তু হিমশিম খেতে হচ্ছে, কারণ পাবনা 250 জেনারেল হাসপাতালে বারান্দার অনেকগুলোতেই কিন্তু ফ্যান বা রুমে কিন্তু অনেক ফ্যান নষ্ট, তাতে কিন্তু যারা সাধারণ মানুষ অসুস্থ হয়ে যখন পাবনা জেনারেল হাসপাতালে আসছে তখন কিন্তু মানুষ সুস্থ হওয়ার থেকে কিন্তু মানুষ অসুস্থটাই বেশি হচ্ছে। আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে গত কয়েকদিনে পাবনা 250 জেনারেল হাসপাতালে কিন্তু ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি হয়েছেন 111 জনেরও বেশি। এছাড়াও শিশু রোগীর সংখ্যা কিন্তু 60 জন। এখানে যারা চিকিৎসক রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন যে গত কয়েকদিন ধরে যে পাবনাতে যে তাপদাহ তার কারণে কিন্তু পাবনাতে অনেক শিশু সহ বয়স্ক লোক কিন্তু ভর্তি হয়েছেন পাবনা জেনারেল হাসপাতালে। এছাড়াও গত কয়েকদিন ধরে একটা জিনিস পাবনাতে দেখা দিয়েছে যে অতিরিক্ত গরমের ফলে কিন্তু যারা সাধারণ খেটে খাওয়া মানুষ রয়েছেন তারা কিন্তু প্রয়োজন ছাড়া কিন্তু ঘরের বাইরে খুব কম দেখা দিয়েছে। এছাড়াও গত কয়েকদিন ধরে আবহাওয়া অফিস জানিয়েছেন যে সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত অতিরিক্ত প্রয়োজন ছাড়া যদি কাজ না থাকে তাহলে ঘরের বাইরে যেতে কিন্তু নিষেধ করেছেন। আজকে সকালে পাবনা 250 জেনারেল হাসপাতালে অনেক রোগীদের স্বজন যারা রয়েছেন তাদের অভিযোগ রয়েছে যে যারা বারান্দায় বা রুমে যারা সেবা নিচ্ছেন তাদের কিন্তু অনেক সময় ফ্যান না থাকে কিন্তু সুস্থ হওয়ার থেকে কিন্তু অসুস্থতাই বেশি হচ্ছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে পাবনা 250 জেনারেল হাসপাতাল থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, শিশুদের বিভিন্ন রোগ নিয়ে জানাতে পাবনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী পলাশ হোসেন। এবার আইডিএলসি বাণিজ্য বার্তা। দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে এখন 34.82 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী 3রা জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে 34,082 মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM 6 অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে 30,060 মিলিয়ন মার্কিন ডলার।